নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। আজ আমাদের বিশেষ নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তৈলচিত্রের ভূত। মানিক বন্দ্যোপাধ্যায়ের আজ 117তম জন্মতিথি। সেই তিথি অনুযায়ী তারই লেখা একটি ভৌতিক গল্প আপনাদের সামনে আজ আমরা উপস্থাপিত করতে চলেছি। আশা করি অন্যান্য গল্পের মতন এই গল্পটিকেও আপনারা আপনাদের ভালোবাসা দেবেন, সেই আশায় আমরা আজকে আমাদের উপস্থাপনা শুরু করতে চলেছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় পরিজনের সাথে চ্যানেলটিকে ছড়িয়ে দেবেন। শুরু হচ্ছে আজকে 117তম জন্মতিথি উপলক্ষে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তৈলচিত্রের ভূত। একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে লিখে চাকরকে ডেকে চিঠিটাকে ডাকে পাঠিয়ে দিয়ে তারপর ডাক্তার নগেনের দিকে তাকালেন। বুঝতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন? অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চোর কি না। এইরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না 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 না, অসুখ নয়। অসুখ আবার কি কি কিসের? গুরুতর কিছু যে একটা ঘটেছে সেই বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দুহাতের আঙুলের ডগাগুলো একত্রিত করে নগেনকে দেখতে লাগলো। মোটা সোটা হাসি খুশি চেহারার ছেলেটার তেল চকচকে চামড়াও যেন শুকিয়ে গেছে, মুখে হাসির চিহ্নটুকুও নেই, চাহনি একটু উদ্ভ্রান্ত, কথা বলার ভঙ্গি পর্যন্ত কিরকম খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামার বাড়িতে থেকে কলেজে পড়ে। মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিল। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে ছেলেটা যাতে এরকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকেই নগেন মামার বাড়িতে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে যাওয়ার মতন মামার সাথে তো ওর সম্পর্ক ছিল না। বড়লোক কৃপণ মামার যেরকম আদর ও চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হওয়ার কথা নয়। বাহিরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে নগেন যে প্রায় তাকে জমের বাড়ি পাঠাতো, সেইটা পরাশর ডাক্তার ভালো করেই জানতেন। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই, কারণ শেষ সময় কি ভেবে তার মামা তার নামে মোটা টাকার উইল করে গেছে। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে। পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় সে অত সহজে টের পায় না যে সে পাগল হয়ে গেছে। তবে দ্বিধা ভরে খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে ভূত? না, নেই।
নেই, তবে অনেক ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যে গল্প বানিয়ে যে শোনাবার ছেলে নগেন নয়, তিনি সেটা ভালো মতন জানতেন। মামা নগেনকে প্রায় ছেলেদের মতন টাকা কড়ি দিয়ে গেছে শুনেও প্রথমটায় নগেন একেবারে স্তম্ভিত হয়ে গেছিল। মামার এরকম উদারতা সে কখনো কল্পনাও করতে পারেনি। বাইরে সে যেমনই ব্যবহার করে থাকুক না কেন, মামা তাকে নিজের ছেলের মতন ভালোবাসত জেনে পরলোকগত মামার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা আরো বৃদ্ধি পেল। আর সেই সঙ্গে জাগলো এই দেবতার মতন মানুষটাকে সারা জীবন ভক্তি ও ভালোবাসার ভান করে কাটিয়েছে বলে দারুণ লজ্জা আর অনুতাপ। শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাবার পর অনুতাপটা যেন বেড়ে গেল। শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো। হঠাৎ একসময় তার মনে হলো সারা জীবন ভক্তি শ্রদ্ধার ভান করে সে তার মামাকে ঠকিয়েছে। এখন যদি সত্যি ভক্তি শ্রদ্ধা জেগে থাকে, লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্র মানে অয়েল পেন্টিংয়ে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে, মনটা শান্ত হবে। রাত্রি তখন প্রায় 3টে বেজে গেছে। সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে। বাড়ি প্রায় অন্ধকার। এত রাত্রিরে ঘুমানোর বদলে মামার অয়েল পেন্টিংয়ের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতন একটা খাপছাড়া ব্যাপার হবে, সেই জ্ঞানটা কিন্তু নগেনের ছিল। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমাবার চেষ্টা করল। কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে। মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনাই নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সে সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলের। লাইব্রেরি সম্বন্ধে নগেনের মামার বিশেষ মাথা ব্যথা ছিল না। তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সা খরচা করা হয়েছে কিনা সেইটা বলা খুব সন্দেহের। আলমারি কটা অল্প দামের এবং অনেক দিনের পুরনো। ভেতরগুলো বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা, আর ওপরে বেশ কিছু মাসিক পত্র এবং ঘরের নানান জিনিসে বোঝাই করা। টেবিলটা ও চেয়ারগুলো সম্ভবত অন্য ঘর থেকে পেনশন পেয়ে এই ঘরে স্থান পেয়েছে। দেয়ালে 3টে বড় বড় অয়েল পেন্টিং, সস্তা ফ্রেমে বাঁধানো কটা সাধারণ রঙিন ছবি এবং তার মধ্যে ফটো টাঙানো। তাছাড়া কিছু পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে। কোনোটাতে ডিসেম্বর, কোনোটাতে চৈত্র মাসের 12 তারিখ লেখা। কাগজের ফলক এখনো ঝুলছে। অয়েল পেন্টিং একটি নগেনের দাদা মশাইয়ের, একটি দিদিমার, আর একটি মামার। দাদা মশাই আর দিদিমায়ের অয়েল পেন্টিংটা একদিকে দেয়ালে পাশাপাশি টানানো আছে। মামার ছবিটা স্থান জুড়ে আছে পাশের দেওয়ালের মাঝামাঝি। কারুর ঘুম ভেঙে যাবে ভয় নগেন আলো জ্বালেনি, কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না। ছেলেবেলা থেকে এই বাড়ির আনাচে কানাচে তার সাথে তার পরিচয়। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারেই সে মামার ছবির দিকে এগিয়ে গেল। অস্ফুট স্বরে, আমায় আমায় ক্ষমা করো বাবা। বলে যেই সে ছবির পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, বর্ণনার এইখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল। তার মুখ আরো বেশি ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো বিস্ফারিত। তারপর নগেন ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, যেই যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল।
সমস্ত শরীরটা পুরো ঝনঝন করে উঠলো। তারপর তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে। আমি বাবার ছবির নিচে মেঝেতে পড়ে আছে। পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল নগেন? নগেন মাথা নেড়ে বলল, ফিট? কই, না তো। কসমিন কালেও আমার ফিট হয়নি। আপনি ভুল করছেন ডাক্তার কাকা। এটা ফিট নয়। বললে তো মানুষ সব জানতে পারেন। বাবাও সব জানতে পেরেছেন যে টাকার লোভে আমি তাকে মিথ্যে ভক্তি করতাম। তাই ছবি ছোঁয়া মাত্রই রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন। সবটা সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। সমস্ত সকালটা নগেন মরার মতন বিছানায় পড়ে রইল। এই চিন্তাটাই কেবল তার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোক গিয়েও তার মামার তার প্রতি এত বিতৃষ্ণা জন্মেছে, তার ফলে সে তার ছবিটি পর্যন্ত তাকে স্পর্শ করতে দিতে রাজি নয়। যাই হোক, নগেন একালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনের মধ্যে নানান দ্বিধা সন্দেহ জাগতে আরম্ভ করে। কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা। ধৈর্য ধরতে না পেরে আবার সে দুপুরবেলা লাইব্রেরিতে গিয়ে মামার ছবি স্পর্শ করল। একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন তাহলে আবার দেখাবেন না কেন? এবার কিন্তু কিছুই ঘটল না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে গেছে। মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টনটন করছে, এবং সকালে লাইব্রেরিতে মামার ছবির নিচে মেঝেতে তার জ্ঞান হয়েছিল। কিন্তু এতে বড়জোর প্রমাণ হয় যে রাত্রে ঘুমের মধ্যে হোক বা জ্ঞান থাকা অবস্থাতেই হোক, লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছে। নিজের অয়েল পেন্টিংয়ে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার প্রমাণ কি আর আছে? নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচল, কিন্তু বেশিক্ষণ তার মনে শান্তি টিকল না। রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার মধ্যে এখন নেই। রাত্রি ছাড়া তার মামা তো এখন আর কিছুই করতে পারবেন না। কি সর্বনাশ! তবে তো আরেকবার মামার ছবিটা না ছুঁয়ে কাল রাত্রির ঘটনাটাকে স্বপ্ন বলা যায় না। এত রাত্রিরে আবার লাইব্রেরিতে যাওয়ার কথাটা ভেবেই নগেনের হৃদকম্প হতে লাগলো। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই চলে কি করে? খানিক পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে তাদের বুক কাঁপছে, ভয়ে তাতে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছা করছে। কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার ছবির দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামা দেওয়ালে দাঁড়িয়ে আছেন। কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোঁফ, চোখে ভর্ৎসনার দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবিটা স্পর্শ করল। কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না, কিন্তু সমস্ত শরীরটা কেমন যেন অস্থির অস্থির করতে লাগলো। ছবি থেকে কে যেন তার ভেতরে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে দিচ্ছে। তবু নগেন যেন বাঁচল। ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আরেকটা কথা মনে এসেছে। কাল ঘর অন্ধকার ছিল, আজ আলো থাকার জন্য মামা যদি কিছু না করে থাকেন। নগেনের ভয় তখন অনেকটা কমে গেছিল। অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে ছবির কাছে ফিরে এলো। সে জানে অন্ধকারেও ছবি ছুলে কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ একটা কি আসে যায়। ইতস্তত না করে সে সোজা ছবির দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণেই প্রথম রাত্রের মতন জোরে ধাক্কা দিয়ে মামা তাকে ফেলে দিলেন। তারপর কি তুমি আবার অজ্ঞান হয়ে গেলে?
না, একেবারে অজ্ঞান হয়ে যায়নি। অবশ আচ্ছন্নের মতন অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম। এই জ্ঞানটা ছিল। তারপর থেকেই আমি পাগলের মতন হয়ে গেছি ডাক্তার কাকা। দিন রাত আমি শুধু এই একই কথা ভেবে যাচ্ছি ডাক্তার কাকা। রোজ কতবার ঠিক করে বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে যেন আমাকে জোর করে আটকে রেখেছে। পরাশর ডাক্তার খানিকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন, তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছ? কতবার! দিনে ছুঁয়েছি, রাতে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকার করে ছুঁয়েছি। ঠিক ঠিক এই একই ব্যাপার ঘটে। দিনে বা রাত্রে আলো জেলে ছুঁলে কিছুই হয় না। অন্ধকারে ছোঁয়া মাত্রই বাবা আমাকে ঠেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যায়, কোনোদিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল। আমি কি 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 করবো ডাক্তার কাকা? এমন করে কদিন চলবে ডাক্তার কাকা? মাঝে 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 আত্মহত্যার কথা ভাবি। পরাশর ডাক্তার বললেন, তার কোনো দরকার হবে না, আমি সব ঠিক করে দেবো। আজ রাত্রি 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। একটু থেমে আবার বললেন, ভূত বলে কিন্তু কিছু নেই নগেন। তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার একটু ইতস্তত বোধ করতে লাগলেন। এই ঘরে বাড়ির লোক খুব কম আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ব্যবসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের? তৈলচিত্রের ভূতের? ভূত যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণা এই, যত সব অদ্ভুত এবং সত্য ভূতের গল্প শোনা যায়, সেই সবগুলোর সাধারণ স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে। ছবির ভূতের অসম্ভব, তার কখনো কি ভয় হতে পারে? তবে অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার জায়গা নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে, সারা রাত ভেবেও পরাশর ডাক্তার তার কোনো ব্যাখ্যা খুঁজে বার করতে পারেনি। একদিন নয়, একবার নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার। দিনে ছবি নিস্তেজ হয়ে থাকে, রাত্রে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সেই তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটা কথা, রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে ছবি যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে। প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা আলতো করে ছড়িয়ে দিয়েছে। মাঝরাত্রে স্পর্শ করলে তাকে এত জোরে ধাক্কা দিয়েছে, মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান হারিয়ে গেছিল। অশরীরী কল্পনা করা ছাড়া এই সমস্তের আর কি মানে হতে পারে? হয়, নিশ্চয়ই হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকেই এই কথা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেওয়ালে, যেখানে নগেনের মামার ছবিটি ছিল। এই ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন। ছবিগুলির অবস্থান তার অজানা ছিল না। যা চোখে পড়ল তাতে পরাশর ডাক্তারের বুকটাও ধড়াস করে উঠল। ছবির ওপরের দিকে দুটো উজ্জ্বল চোখ তার দিকে জল করে তাকিয়ে আছে। চোখ দুটোর মধ্যে ফাঁক প্রায় 1.5 হাত। ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালবো ডাক্তার কাকা? পরাশর ডাক্তার তার গলার আওয়াজ শুনেই চমকে উঠলেন। না না, এখন দরকার নেই। রাস্তা কিংবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরে এসে পৌঁছেছে। তাতে অন্ধকার কমেনি, কিন্তু সেই আলোর রেখাতে যেন মনে হচ্ছে ঘরের অন্ধকারটা আরো স্পষ্ট হচ্ছে। নগেন আবার ফিসফিস করে বলল, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা। দাদা মশাই আর দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল, কিন্তু মামার ছবিটা মামা মরবার আগেই নিজে শখ করে লাগিয়েছিলেন। হয়তো সেই জন্যই। নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। ভয় পেয়ে গেছেন? পরাশর ডাক্তারকে স্বীকার করতে হলো, একটু সে ভয় পেয়েছেই। তার বৈজ্ঞানিক মন এতদিন পর একটা স্পষ্ট সত্য আবিষ্কার করল, যে মানুষের মন চিরদিনই মানুষের মন।
যুক্তি ও বিশ্বাস অবিশ্বাস নিয়ে মানুষ ভয়কে জয় করতে পারে না। দেহে আঘাত লাগলে যেমন বেদনা হয়, তেমনি উপযুক্ত ভয়ের কারণ উপস্থিত হলেও মানুষকে ভয় পেতেই হয়। যাই হোক, এতদিন যদি তিনি ভুল ধারণা পোষণ করে থাকেন, আজ ছবির ভূতের কল্যাণে সেই ভুল তার ভেঙে যাবে। তাতে ক্ষতি কি? দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার সেই ছবির দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতেই জলজলে চোখ দুটোর জ্যোতি যেন অনেকটা কমে গেল। হাত বাড়িয়ে দিতেই প্রথমে তার হাত পড়ল দেওয়ালে। যত সাহস করেই এগিয়ে থাকুন, প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধা বোধ হচ্ছিল। পাশের দিকে হাত সরিয়ে ছবির ফ্রেম স্পর্শ করা মাত্রই বৈদ্যুতিক আঘাতে তার শরীরটা যেন ছনছন করে উঠল। অস্ফুট গোঙানির আওয়াজ করে দু পা পেছন দিকে পিছিয়ে গিয়ে সে মেজের ওপর পড়ে বসে পড়ল। পরক্ষণেই ভয় অর্ধমিত নগেন সুইচ টিপল। মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইলেন। তারপর চোখ খুলে মিনিট পাঁচেক এক দৃষ্টি তাকিয়ে রইলেন সেই তৈলচিত্রের দিকে। তারপর তীব্র গলায় বললেন, তুমি একটা আস্ত গর্ধব নগেন। রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে, কিন্তু এই কথাটা বলতে পারলে না তোমার মামার ছবিটা রূপোর ফ্রেমে বাঁধানো হয়েছে, আর সেই সঙ্গে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে। আমি কি জানি? সব আশাকে এরকম দেখে গেছিলাম, ভেবেছিলাম ছবিটা এখনো ওরকমই আছে। ইলেকট্রিকের শখ খেয়ে বুঝতে পারো না কিসের শখ লাগলো? তুমি কোন দেশি ছেলে হে? আমি তো শখ খাওয়ার সঙ্গে সঙ্গে বুঝে গেছিলাম যে তোমার মামার ছবিতে কিরকম ধরনের প্রেতাত্মা ভর করেছে। রূপোর ফ্রেমটা দাদা মশাইয়ের ছবিতে ছিল। চুরি যাওয়ার ভয়ে বাবা অনেকদিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন। বাবার শ্রাদ্ধের দিন মামিমার ছবিটা বার করে মামার ছবির ফ্রেমে বাঁধিয়ে দিলেন। আরও দুটো লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ। পরেশ? হ্যাঁ, সে এই বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে বলে সে বললো সামান্য এটা সেই করতে পারবে। পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে। কিন্তু ডাক্তার কাকা? এতে আবার কিন্তু কি আছে? গোটা ব্যাপারটাই তো সূর্যের আলোর মতন পরিষ্কার। ছবির সাথে যে ইলেকট্রিক বাল্ব দুটো ফিট করা আছে সেইগুলো দিনের বেলা অফ করা থাকে, তাই ছবির রূপোর বাঁধানো ফ্রেমে হাত দিলে শক লাগার কোনো ব্যবস্থা নেই। সন্ধ্যের পরে বাড়ির সব আলোই জ্বলে। বিদ্যুৎ যাতায়াত করে তামার তার দিয়ে। বিদ্যুতে তামা রূপোর চেয়ে বেশি সপরিবাহী, কাজেই সন্ধেবেলাও শক খাওয়ার ভয় থাকে না। ফলে মাঝরাতে যখন সব আলোর সুইচ নেবানো, যে ছবির ফ্রেমে হাত দিলে বিদ্যুৎ বাবাজি তোমার মতন বোকার শরীরের ভেতর দিয়ে যাতায়াত করবে, এতে আর সন্দেহ কি? এই ছবিতে লাগানো বাল্বের সাথে রূপোর ফ্রেমের কোথাও না কোথাও একটা সংস্পর্শ আছে, সেটা 100% অবশ্যই। সুইচ টিপলেই লুজ কানেকশনের ফলে যে ফ্রেমটা বিদ্যুৎপৃষ্ট হয়ে যাচ্ছে, এটাও আমি নিশ্চিত। নগেন ঠিক পুরো ব্যাপারটা বুঝে ঠিক কি বলবে ভেবে না পেয়ে চুপ করে রইল। পরাশর ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওহ, ধন্যী তোমার মামাতো ভাইয়ের ইঞ্জিনিয়ারিং, আর ধন্যী তোমার সাহস। আজই একটা ইলেকট্রিশিয়ান ধরে এনে লুজ কানেকশনটা সারিয়ে নাও। তারপর মামার ছবিতে ভক্তি ভরে দুবেলা রোজ প্রণাম করো, কেমন?